আজ আমরা আলোচনা করছি সাইক্লোট্রন। সাইক্লোট্রন একটি যান্ত্রিক ব্যবস্থা যার সাহায্যে উচ্চ বেগ বা উচ্চ গতিশক্তি সৃষ্টি করা হয়। আহিত কণা, এখানটাতে আহিত কণাতে উচ্চ বেগ বা উচ্চ গতিশক্তির সৃষ্টি করা হয়। চলো এটা বুঝবার চেষ্টা করি। একটি প্লেট পজিটিভ আর একটি প্লেট আছে নেগেটিভ। একটি আহিত কণা, ধরো একটি প্রোটনকে চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এদিক থেকে এদিকে, এটা আহিত পজিটিভ আধানে আর নেগেটিভ আধানে, তাহলে এখানে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র ই। এই তড়িৎ ক্ষেত্রে আহিত কণাটা এদিকে গতিশীল হচ্ছে, এদিক থেকে এদিকে। কত বল এর উপরে প্রযুক্ত হচ্ছে? ক্রিয়াশীল বল কিউ ইন্টু ই। এই বলের কারণে ওই আহিত কণাটাতে কি সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে। ত্বরণ কত হবে? এফ ই বাই এম, দ্যাট ইজ কিউ ই বাই এম। অর্থাৎ কি পেলাম না, একটি তড়িৎ ক্ষেত্রে একটি আহিত কণার উপরে তড়িৎ বল প্রয়োগের ফলে সেই আহিত কণাতে একটি ত্বরণ সৃষ্টি হয়। ধরো এখান থেকে এই কণাটি শূন্য বেগে ছিল, বেগ ছিল শূন্য, সেখান থেকে তাহলে এখানে পৌঁছলে তার বেগ কত হবে? ভি সমান ভি ইজ ইকাল টু ইউ প্লাস এফ টি সমীকরণ দ্বারা বসাচ্ছি। তাহলে অন্তিম বেগ কত হবে? ভি ইজ ইকাল টু 0 প্লাস এর মানটা বেরোচ্ছে ত্বরণ এটা ইন্টু টি। অর্থাৎ বেগটা কি হবে? কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে আমি যদি একটি তড়িৎ ক্ষেত্রে একটি আহিত কণাকে রাখি, তাহলে সে তার বেগ বৃদ্ধি পেতে থাকবে। ওকে, তাহলে এর বৃদ্ধি পেতে থাকবে। তাহলে এই প্লেটটাকে যদি আমি দূরে নিয়ে যাই, ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিই, তাহলে বেশি সময় ধরে, অর্থাৎ সময়ের সাথে এই বেগটা বৃদ্ধি হবে। কি? কিউটা ফিক্সড, যে আহিত কণাটাকে রেখেছি আমি, এর কিউ আধানে আহিত কণা, তা সেটা স্থির, এর ভরটা স্থির। তাহলে ই এবং টি কে পরিবর্তন করলে বেগটা উত্তরোত্তর বাড়বে। যেহেতু ভি ইজ ইকাল টু, ভি সমান আমি পেলাম কিউ বাই এম ইন্টু ই ইন্টু টি। তাহলে ভি বৃদ্ধি, উচ্চ বেগ সৃষ্টি করতে গেলে তড়িৎ ক্ষেত্রে ইটাকে যদি বাড়াই তাহলে হবে, আইদার টিটাকে যদি বাড়াই তাহলে হবে। অর্থাৎ বেশি সময় ধরেও গতিশীল থাকলে তাহলে বেশি গতিশক্তি পাবে। আচ্ছা, তাহলে দূরত্ব বাড়িয়ে দিয়ে আমি বেশি সময় ধরেও গতিশীল থাকবে করতে পারি। আচ্ছা, এক্ষেত্রে একটি সমস্যা দেখো, ই সমান ভি বাই এল, এই দুটোর মধ্যে বিভব স্থির, দুটো প্লেটের দূরত্ব বাড়ালাম আমি, তাহলে বিভবটা স্থির। দূরত্বটা বেড়ে যাওয়ার সাথে সাথে ইটা কি হয়ে যাচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল দৈর্ঘ্যের সাথে, দূরত্বের সাথে, তাহলে ইটা কমে যাবে, তাহলে ভিটা অলরেডি কমে যাবে। অর্থাৎ দূরত্ব বাড়ালে ইটা কমে যাওয়ার কারণে ভিটা কিন্তু কমে যাবে। আচ্ছা, আবার যদি খুব কাছে নিয়ে আসি তাহলে কি হবে? টিটা কম হচ্ছে, তাহলেও সমস্যা। তাহলে বেগ বাড়াতে গেলে খুব কাছেও নিয়ে আসা যাবে না, খুব দূরে নিয়ে যাবে না। খুব কাছে নিয়ে এলে টিটা কমে যাবে,
খুব দূরে নিয়ে গেলে ইটা কমে যাবে। তাহলে উপায় কি? কি উপায় অবলম্বন করলে আমরা এক্ষেত্রে ওই আহিত কণাটার বেগটা বাড়াতে পারবো? আচ্ছা, যদি এই রকম করতে পারি, এখান থেকে এখানে পজিটিভ নেগেটিভ, এই আহিত কণাটাকে এদিকে নিয়ে গেলাম, বেগ বাড়লো, আবার ফিরিয়ে এখানে নিয়ে এলাম, আবার গেল, তাহলে এখানে 0 থেকে ভি বেগ প্রাপ্তি হলো, ভি বেগে নিয়ে এসেছি, আবার এতটা যেতে আবার একটি ভি বেগ প্রাপ্তি হলো 2v, আবার এখানে নিয়ে এলাম, এখান থেকে এখানে, তাহলে 2v ছিল, আবার 3v হলো। কি বললাম? এই প্লেটে নিয়ে এলাম, ফিরে নিয়ে এসে আবার ছাড়লাম, বেগ বাড়লো, ফিরে নিয়ে এসে আবার ছাড়লাম, ফিরে নিয়ে এসে আবার ছাড়লাম, ফিরে নিয়ে এসে আবার ছাড়লাম, তাহলে বেগটা উত্তর বাড়তে থাকে, 3v হলো, আবার 4v হয়ে যাবে। ইজ ইট পসিবল? আমরা ঘুরিয়ে আমার এখানে নিয়ে আসবো কি করে? কি এই করে নিয়ে আসবো? আচ্ছা, আহিত কণাকে যদি সেই বিন্দুতে ফিরিয়ে নিয়ে আসা হয়, সেই ফিরিয়ে আনা যাবে? হ্যাঁ, যাবে। কিরকম? আমরা আলোচনা করেছি কি না, একটি আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে গতিশীল করা যায়, একটি আহিত কণাকে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল করা যায়, তাহলে তার বৃত্তীয় গতি সৃষ্টি হবে। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু আবার সার্কেল করে বৃত্তীয় গতি হচ্ছে, মানে কি আবার এই বিন্দুতে ফিরে আসবে। তাহলে ফিরিয়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে তার মধ্যে কি সৃষ্টি করছি আমরা? তড়িৎ ক্ষেত্রে ত্বরণ সৃষ্টি করছি। একটি আহিত কণাতে তড়িৎ ক্ষেত্রে রাখলে তাতে কি সৃষ্টি হচ্ছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে, মানে বেগটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আমি বলছি বেগটা বৃদ্ধি করতে, অনেক বেশি বেগ বৃদ্ধি করতে গেলে ক্ষুদ্র দূরত্ব বা নিয়ে গেলে তো বেগটা খুব বেশি বৃদ্ধি হবে না। তাহলে যদি এইরকম করি, আবার ফিরিয়ে নিয়ে আসে, আবার ফিরিয়ে নিয়ে আসি, আবার ফিরিয়ে নিয়ে আসি এই প্লেটের দিকে, তাহলে বারবার ফোর্স প্রযুক্ত হবে, তড়িৎ বলে বারবার প্রযুক্ত হতে থাকে, ফিরিয়ে নিয়ে আসলে তাহলে সে মধ্যে তোর বেগ আস্তে আস্তে উত্তর বৃদ্ধি পেতে থাকে। দ্যাট ইজ প্রসিডিওরটা কি? কিভাবে আমি এটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি? না, আমরা পড়েছি এটি চৌম্বক ক্ষেত্রে যদি আহিত কণাকে গতিশীল করা যায়, তার বৃত্তীয় গতি হয়। বৃত্তীয় গতি মানে একটা পথে আবার সে বিন্দুতে ফিরিয়ে আসা যাবে। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র আহিত কণাতে ত্বরণ সৃষ্টি করছে, চৌম্বক ক্ষেত্র আহিত কণাটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছে। এই নীতির উপরে নির্ভর করে আমরা সাইক্লোট্রন, এই যান্ত্রিক ব্যবস্থাটা তৈরি করছি। দেখো, তাহলে কার্যনীতি কি লিখবে? মুছলাম। কার্যনীতি কি লিখবে? লেখো কার্যনীতি। প্রথম, আহিত কণার ওপর, 1 নম্বর কার্যনীতি লিখবে, আহিত কণার ওপর আহিত কণার কে তড়িৎ ক্ষেত্রে রেখে ত্বরণশীল করা বা বেগ বাড়ানো। 2, চৌম্বক ক্ষেত্র রেখে, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে তাকে পুনরায় আগের অবস্থানে ফিরিয়ে আনা। ওকে, তাহলে আমরা কি পেলাম? তাহলে এই কার্যনীতিটা অবলম্বন করলে আহিত কণাকে তড়িৎ ক্ষেত্রে রেখে আমরা বেগটা বাড়াতে পারি। আর বেগটাকে উত্তর বৃদ্ধি করবার জন্য পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে গিয়ে আমরা কি প্রয়োগ করছি? চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করছি। কারণ চৌম্বক ক্ষেত্রে একটি আহিত কণা বৃত্তীয় পথ অবলম্বন করে, অর্থাৎ বৃত্তীয় মানে পূর্বের অবস্থায় ফিরে আসে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে যে যান্ত্রিক ব্যবস্থাটা আছে, এবার আমরা সেই ব্যবস্থাটা নিয়ে কথা বলি। চলো, তাহলে কি রকম হচ্ছে তো দেখে নিই এবার সাইক্লোট্রনের যান্ত্রিক ব্যবস্থাটা এবং কার্যপ্রণালী। আমরা একটা গোল টিফিন বক্সটা মাঝ বরাবর কেটে দিলাম। তাহলে কি হবে? যে দুটো অংশ পাওয়া যাবে সেটা ফাঁপা অর্ধবৃত্তাকার বাক্স পাওয়া যাবে। ওকে,
এইগুলো আমরা সেই দুটো অংশ রাখলাম, অর্থাৎ এটা দুটো ওই রকম ফাঁপা অর্ধবৃত্তাকার বাক্স, যেগুলো দেখতে কেমন ডি এর মতো, তাই এগুলোকে কি বলা হচ্ছে ডিজ। একটাকে D1 বলা হচ্ছে, একটাকে D2 বলা হচ্ছে। ওকে, তাহলে দুটো ফাঁপা অর্ধবৃত্তাকার বাক্স নিয়েছি। এর দুটো পাত একটা এসি সোর্সের সাথে, এসি উৎসের সাথে যুক্ত। এসি উৎসের সাথে যুক্ত থাকার কারণে নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর D1টা একবার পজিটিভ, এটা নেগেটিভ, কিছু সময় পরে এটা নেগেটিভ, এটা পজিটিভ, নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর। পর্যায়কাল যদি টি হয় তাহলে T/2 সময়ে এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, T/2 সেকেন্ড পরে এটা মাইনাস, এটা প্লাস হবে। এই দুটো ডি এর ওপরে এবং নিচে, ধরো এটা ডি রাখা আছে, তার ওপরে এবং নিচে দুটো চৌম্বক মেরু রাখা আছে, তড়িৎ চুম্বক মেরু, এটা এন এবং এস। যদি ওপরেরটা এন নিচেরটা এস হয় তাহলে চৌম্বক ক্ষেত্র এন থেকে এসের দিকে, তাহলে এটাকে ঠিক ওপর থেকে এইরকম নিচের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে ডি এর অভ্যন্তরে চুম্বক ক্ষেত্রের অভিমুখটা কী হবে এই তলের, যদি এই তলে দেখানো হয়, এই তলে উপর থেকে দেখি আমরা, তাহলে উপর থেকে নিচের দিকে। ওকে, আচ্ছা, এবারে এর দুটোর মাঝখানে, এই যে ডি এর মাঝখানে, যেহেতু এটা এসি সোর্সের সাথে যুক্ত আছে, এর মাঝের অংশে তড়িৎ ক্ষেত্র থাকবে, মাঝের অংশেই তড়িৎ ক্ষেত্র থাকবে এবং পুরো অংশে এইখানে চৌম্বক ক্ষেত্র থাকবে। ভেতরের অংশে তড়িৎ ক্ষেত্র থাকবে না। প্রশ্ন হলো কেন ভেতরের অংশে তড়িৎ ক্ষেত্র থাকবে না? এই কারণ এটা ফাঁপা অর্ধ বৃত্তাকার বাক্স। তাহলে আমরা জানি বলরেখা কখনো পরিবাহীর অভ্যন্তরে থাকে না, তাই এই তড়িৎ ক্ষেত্রটা কেবলমাত্র এই দুটো ডি এর মধ্যবর্তী অঞ্চলে থাকবে। ওকে, আচ্ছা, এবার তাহলে ক্লিয়ার হয়েছে যন্ত্রটা। এই পুরো অংশটা একটি কাচের মধ্যে, এরকম একটি কাচের বাক্সে, বায়ুশূন্য কাচের বাক্সে এটাকে রাখা হয়। যন্ত্রের বিবরণটা ক্লিয়ার? পুরোটা আরেকবার বলি। দুটো ডিজ নেওয়া হয়েছে। ডিজ হলো দুটো অর্ধ বৃত্তাকার বাক্স। একটা গোল টিফিন বক্সকে যদি আমি মাঝ বরাবর কেটে দিই, যে দুটো অংশ পাওয়া যায়, তার ওপরে এবং নিচে দুটো চৌম্বক, তড়িৎ চৌম্বক মেরু রাখা আছে। ফলে ওই ডি এর সঙ্গে লম্বভাবে চৌম্বক ক্ষেত্র ক্রিয়াশীল আছে। এই ডি দুটোর সাথে একটা এসি উৎস যুক্ত থাকার কারণে এই ডি দুটোর মধ্যবর্তী অঞ্চলে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। ওই তড়িৎ ক্ষেত্র ডি এর অভ্যন্তরে থাকবে না, কারণ পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র থাকে না বা বলরেখা থাকে না। তাই ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এই পুরোটাকে একটা বায়ুশূন্য কাচের বাক্সের মধ্যে রাখা হয়। এবারে আসছি কার্যপ্রণালী কি হচ্ছিল এর মধ্যে, অর্থাৎ এই ডি দুটোর অভ্যন্তরের আগে কথা বলি। এটার ডিস্টেন্স আমি যতটা এঁকেছি ততটা কিন্তু এনলার্জ নয়, খুব বড়ও নয়, একদম কাছাকাছি চেষ্টা করছে থাকবার, খুব কাছাকাছিও নয়। এবারে এইখানে একটি আহিত কণা, ধরো প্রোটন পজিটিভ, তাহলে এই প্লেটটা কোনো একটা সময় প্লাস, এটা মাইনাস, তাহলে তড়িৎ ক্ষেত্র এদিক থেকে এদিকে ক্রিয়াশীল হচ্ছে। আচ্ছা, তাহলে পজিটিভ কণা বা প্রোটনটাকে এইখান থেকে এদিকে নিয়ে যাবে, কত বল প্রযুক্ত হবে? F = Q × E। কিউ কি? প্রোটনের আধান, ই কি? এই অঞ্চলের তড়িৎ ক্ষেত্র। তাহলে এই প্রোটনটা কত বল অনুভব করবে? QE। এতে কত ত্বরণ সৃষ্টি হবে? A = QE/m। অর্থাৎ এখানে স্থির ছিল, এই পয়েন্ট পর্যন্ত এসে তার বেগটা প্রাপ্তি হয়েছে ধরো v। ঠিক ভেতরে ঢুকে যাওয়ার সময় আর কিন্তু তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এই পর্যন্ত পৌঁছতে যে বেগটা প্রাপ্তি হবে সেই বেগে এই অঞ্চলে ঢুকবে। এই অঞ্চলটার এবার এর ভেতরের অংশে কি আছে? চৌম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এর ভেতরে কত বেগ নিয়ে ঢুকলো? v। এখানে কত বেগ ছিল? জিরো। এখানে জিরো ছিল, এখানে সে v হলো। যেহেতু ভেতরে আর তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে এই v বেগটার পর আর ত্বরণ সৃষ্টি হবে না, তাহলে ওই বেগটা নিয়ে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকলো, চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঢুকলো। চৌম্বক ক্ষেত্রে একটি গতিশীল আহিত কণার বেগের পরিবর্তন ঘটে না, তার উপরে কি হয়? একটি বল প্রযুক্ত হয়। বলের মান কত?
কিউ ভি বি, এক্ষেত্রে এটা ভি, এই বরাবর বি, তাহলে 90, দ্যাট ইজ প্রযুক্ত বলটা হবে কিউ ভি বি। এই বলটার কারণে এই আহিত কণাটার কি হবে, একটা বৃত্তীয় গতি সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে বেগের পরিবর্তন না হলেও এর ক্ষেত্রে একটা বৃত্তীয় গতি সমদুদিতে এটার মধ্যে একটা সার্কুলার মোশন দেখা যাবে, হচ্ছে। তারপরে এসে এইখানটাতে পৌঁছলো, ওকে। তাহলে এখান থেকে 0 থেকে ভিতে পৌঁছলো, এই তড়িৎ বলের কারণে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হলো, অর্থাৎ বেগটা বৃদ্ধি পেল, বেগ প্রাপ্তি ভি হলো, ওই ভি সমদুদিতে চৌম্বক ক্ষেত্রের কারণে সেটা বৃত্তীয় পথে এসে এইখানে এসে হাজির হলো, ওকে। আচ্ছা, এবারে এইখানে যা পৌঁছলো এইখানটাতে আবার ততক্ষণে এইটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে, কি কে করলো, এই এসি সোর্সটা। এই যতক্ষণে এইখান থেকে এইখানে এসে পৌঁছলো ঠিক ততক্ষণে এইটা প্লাস এটা মাইনাস হয়েছে। তাহলে এই প্রোটনটা জাস্ট এখানে বেরোনোর সাথে সাথে আবার একে একটা বল প্রয়োগ করলো, কোন দিকে, এদিকে, ক্লিয়ার হলো, এদিকে বল প্রয়োগ করলো, নিয়ে এসে এইখানে ধরো এইখানে বেগটা ছিল ভি, তাহলে বেগ বৃদ্ধি পেয়ে আবার এইখানটাতে ধরো v1 হয়ে গেছে, কারণ ত্বরণ এইটাই ত্বরণ। তাহলে সে কারণে এইখান থেকে ভি থেকে বেগ প্রাপ্তি v1 হলো, এইখানে যা পৌঁছলো এই ডি এর মধ্যে প্রবেশ করলো, ডি এর মধ্যে প্রবেশ করার সাথে আর তড়িৎ ক্ষেত্র নেই, তাহলে তড়িৎ ক্ষেত্র নেই মানে এখানে এসে আবার বস্তুটার এই কণাটার কি হলো, সার্কুলার মোশন হবে। এই পয়েন্ট এবং এই পয়েন্টের সার্কুলার মোশনটা একটু বলি, ক্লিয়ার, এতটা ক্লিয়ার। এখান থেকে এইখানে এসে পৌঁছলো, এখানে কত ছিল বেগ ভি, এখানে কত হয়েছে v1, কারণ এখানে তড়িৎ ক্ষেত্র, তার কারণে ত্বরণ সৃষ্টি হয়েছে, বেগটা বৃদ্ধি পেয়েছে। ভেতরে ঘুরবার সময় বেগের মানের কোনো পরিবর্তন হবে না, শুধু সার্কুলার মোশন আছে। আচ্ছা, যখন এইখানে সার্কুলার মোশনটা করছিল, বৃত্তীয় গতিটা করছিল, তখন বেগ কত ছিল v1। এখানে যখন সার্কুলার মোশন করছে তখন বেগটা কত, সরি, এখানে যখন সার্কুলার মোশন বৃত্তীয় গতি করছে, এই জায়গাটাতে বৃত্তীয় গতি করছে, তখন তার বেগটা কত ছিল v। এখানে যখন বৃত্তীয় গতি করছে অর্থাৎ d1 এর মধ্যে, এটা d2, এটা d1, তাহলে d1 এর মধ্যে যখন রোটেট করছে, বৃত্তীয় গতি করছে, তখন বেগ কত v1। d2 এর মধ্যে যখন করছিল v, এবারে বলো v1 এবং v এর মধ্যে কে বেশি, v1 বেশি। আমরা জানি বৃত্তীয় পথের ব্যাসার্ধ r = mv/bq, এটা ছিল, ক্লিয়ার হয়েছে, এটা ছিল। আচ্ছা, এবারে বলো এই কণাটা স্থির, তার মানে m স্থির, যে চৌম্বক ক্ষেত্র আছে সেই চৌম্বক ক্ষেত্রটা স্থির, বি, এর আধানটা স্থির, তাহলে v বাড়লে আরটা বাড়বে, যেহেতু v1 থেকে v1টা বড়, এখানের বেগটা বড় এখানের তুলনায়, তাহলে এখানে যে ব্যাসার্ধটা সৃষ্টি করবে, এখানে যে ব্যাসার্ধটা হবে ধরো r1 আর r, তাহলে কোনটা বড় হবে, তাহলে অলরেডি এটার ব্যাসার্ধটা বেড়ে গেল, ক্লিয়ার। আবার এখানে এসে পৌঁছলো, বেগটা এখানে তড়িৎ ক্ষেত্রের কারণে ততক্ষণে এটা আবার প্লাস হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে, তাহলে এটা v1 এ পৌঁছলো, এটা v1 থেকে রোটেট করলো, v1 এ পৌঁছলো, আবার বেগটা বৃদ্ধি পেয়ে v2 হয়ে গেল, আবার v1 থেকে v2 বড়, আবার এখানে এটি সার্কুলার মোশন করবে, যেহেতু সার্কুলার মোশন করছে r1 এর থেকে r2, অর্থাৎ এইখানটাতে যে ব্যাসার্ধটা ছিল r2 সেটা r1 এর থেকে বড়, এইভাবে আস্তে আস্তে ব্যাসার্ধটা বাড়তে থাকবে। ক্লিয়ার হয়েছে, বলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পুরো বিষয়টা আরেকবার ছোট্ট করে রিপিট করি, পুরো বিষয়টা ক্লিয়ার। এখান থেকে একটি আহিত কণা তড়িৎ ক্ষেত্রের কারণে এই বিন্দু, এই প্লেট থেকে এই প্লেটের দিকে গেল, তড়িৎ বল QE/QE, এই বলের কারণে এই তড়িৎ ক্ষেত্রে ওই আহিত কণাটার একটি ত্বরণ সৃষ্টি হবে, যে কারণে যত এদিকে যাবে প্লাস থেকে মাইনাসের দিকে তার বেগটা বৃদ্ধি পাবে। যখনই ডি এর মধ্যে প্রবেশ করবে, এখানে তড়িৎ ক্ষেত্র নেই, শুধু আছে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের কারণে তার মধ্যে একটি বৃত্তীয় গতির সৃষ্টি হবে। বৃত্তীয় চৌম্বক ক্ষেত্র কখনো বেগের মান বাড়ায় না, শুধু গতিটাকে বক্রগতি, এক্ষেত্রে যেহেতু 90 ডিগ্রি তাই বৃত্তীয় গতি সৃষ্টি করেছে। তাই এখানটাতে কীরকম হবে, এখান থেকে কণাটা এদিকে গেল, সার্কুলার মোশন করলো, ত্বরণ হলো, সার্কুলার মোশন করলো, আবার ত্বরণ হলো, সার্কুলার মোশন করলো, আবার ত্বরণ হলো, সার্কুলার মোশন করলো, আবার ত্বরণ হলো, তার থেকে সার্কুলার মোশন করলো, এরকম করতে 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 এখান থেকে বেরিয়ে যাবে। বলো ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা, হয়েছে? এটা হচ্ছে গিয়ে সাইক্লোটনের কার্যনীতি। তাহলে কি আমি আলোচনাতে বললাম
যে তড়িৎ ক্ষেত্র ত্বরণ সৃষ্টি করছে, বেগটাকে উত্তর বৃদ্ধি করছে। চৌম্বক ক্ষেত্র কি করছে? তাকে পূর্বের অবস্থায় নিয়ে আসছে। ক্লিয়ার? কার্যনীতি, যেটা কার্যনীতি বলেছিলাম তার সাথে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার কি মাথায় করছি, এই যে এসি সোর্স তার কম্পাঙ্কটা, ধরো n0, আর এই যে আহিত কণাটা রোটেট করছে তার কম্পাঙ্কটা যদি n হয়, দুটোকে সমান হতে হবে, তাহলেই কিন্তু এই ঘটনাটা ঘটবে। যদি না হয়, যে সময়ে এই আহিত কণাটা এখানে পৌঁছলো ততক্ষণে কিন্তু এর প্লাস হওয়ার কথা, এই প্লাস না হয়ে মাইনাসে থাকলো, তাহলে কিন্তু এর গতিটা মন্দিত হয়ে যাবে। তাই কি করতে হবে? এসি সোর্সের কম্পাঙ্ক আর আহিত কণার বৃত্তীয় গতির কম্পাঙ্ক সমান হতে হবে। কি কারণে? অনুনাদের কারণে। সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হচ্ছে তাকে, এটাকে বলা হচ্ছিল সাইক্লোট্রন কম্পাঙ্ক। মানে কি? অনুনাদ এসি সোর্সের কম্পাঙ্ক যদি n0 হয়, তাহলে এর ক্ষেত্রে কম্পাঙ্ক কত বেরিয়েছিল? t বেরিয়েছিল 2m পাই বাই bq বাই 2m পাই, এটাকে সমান হতে হবে। ওকে, বোঝা গেছে পুরো বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমার এটা হচ্ছে কি সাইক্লোট্রনের কার্যনীতি, যান্ত্রিক বিবরণী এবং তার কার্যনীতি কীরকম করে তার মধ্যে উচ্চ গতির বা উচ্চ গতিশক্তির সৃষ্টি হলো বোঝানো গেল। এক্ষেত্রে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনগুলো হচ্ছে এরকমই, ধরো এখানের আহিত কণাটা গতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বা বেগটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বেগটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে যেন এরকম বেগ প্রাপ্তি না হয় যেটা আলোর বেগের প্রায় কাছাকাছি হয়ে যায়, তাহলে কি হবে? আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব হিসাবে যদি m = m0/√1 - v²/c² ছিল, কি এটা ইকুয়েশনটা কি বলছিল আপেক্ষিকতা তত্ত্বের সূত্রে? যদি ভিটা সি এর কাছাকাছি হয়ে যায় তাহলে ভরের পরিবর্তন হবে। কোনো একটি কণার বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয়ে যায় তাহলে ভরটার পরিবর্তন হবে, আর ভরটার পরিবর্তন হলে এই আহিত কণাটার ক্ষেত্রে ব্যাসার্ধের ক্ষেত্রে বা অনুনাদ শর্ত সৃষ্টির ক্ষেত্রে একটি সমস্যার দেখা দেবে। এই কারণে বর্তমান দিনে এই সমস্যাটাকে দূরীভূত করবার জন্য আমরা এই বিরাম ভর অর্থাৎ স্থির ভর যাতে এই সমস্যাটা না থাকে, সে কারণে আমরা এক ধরনের ব্যবস্থা অবলম্বন করা হয়েছে, সেটাকে হচ্ছে কি সাইক্লোট্রনের কম্পাঙ্কটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেটাকে সিঙ্ক্রো সাইক্লোট্রন বলছে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। কতগুলো লিমিটেশন আছে। এই যে কনসেপ্টটা আমি শিখলাম, অর্থাৎ এক্ষেত্রে আমরা শিখলাম যে এরকম একটি সাইক্লোট্রনের একটা ব্যবস্থা যেখানে আহিত কণাটার উত্তরোত্তর বেগটা বৃদ্ধি পেতে থাকবে। এই উত্তরোত্তর বেগটা বৃদ্ধি পেতে পেতে একটা সময় সে এখানে একটি বিক্ষেপণ প্লেট থাকবে, সেখান থেকে সে উচ্চ গতি সম্পন্ন হয়ে বেরিয়ে যাবে। এক্ষেত্রে আমরা লিমিটেশন কি বলছি না, এটা কখনোই প্রথম লিমিটেশন কোন কোন ক্ষেত্রে এটা ক্রিয়াশীল হবে না। লিমিটেশন, প্রথম লিমিটেশন, এটা নিউট্রনের ক্ষেত্রে হবে না। নিউট্রনের ক্ষেত্রে হবে না। কেন? কারণ নিউটনের আধানটা নেই, নিউটনের আধান শূন্য। ওকে, নিউটনের আধান শূন্য, তাই সাইক্লোট্রনে কণা হিসাবে আমরা নিউট্রন ব্যবহার করতে পারবো না। 2 নম্বর, ইলেকট্রনও ব্যবহার করতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এই যে কম্পাঙ্কটা, আহিত কণার কম্পাঙ্ক n = এইটা বেরিয়েছে, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে? বি এর উপরে, এটা তো স্থির, কিউ এর উপরে, এটাও স্থির, এম এর উপরে, এটাও স্থির না। যখন খুব উচ্চ বেগ সৃষ্টি হবে, খুব উচ্চ বেগ মানে m = m0, আইনস্টাইনের কনসেপ্ট অনুযায়ী আপেক্ষিকতাবাদ সূত্রে v²/c², রেস্ট মাস m0 হচ্ছে কি রেস্ট মাস, স্থির ভর। স্থির ভর কখন m এর সাথে সমান হবে? যখন v is much less than c, খুব কম বেগ থাকবে, তখন এটা কি হয়ে যাবে? m = m0। কিন্তু যদি
যদি বেগটা খুব উচ্চ মানের হতে থাকে, খুব বেগ বেড়ে যায়, তখন কি হবে না, এর বেগটা বৃদ্ধির সাথে সাথে ধরো v = 1/4 c, তখন mটা নট ইকুয়ালস টু m0, কাছাকাছি হবে না, অর্থাৎ mটা পরিবর্তন হবে, স্থির ভরটা ভরের পরিবর্তন হবে, ভরের পরিবর্তন হলে কম্পাঙ্কটা পরিবর্তন হবে, মানে যে সময়ে সে এই আবর্তনটা করার কথা সেই সময় আবর্তন করবে না। t = 2m π/bq, ফলে যে সময়ে এই এসি সোর্স পরিবর্তী প্রবাহটা এই দুটো প্লেটের বিভবটা পরিবর্তন করবে, সেই সময় কিন্তু এসে পৌঁছবে না, ডিলে করবে, পৌঁছতে দেরি হবে, ফলে কি হচ্ছে, অনুনাদের ব্যাঘাত ঘটবে। তাহলে কি হচ্ছে, কি কনসেপ্টটা দ্বিতীয় না, আমরা দেখব যে ইলেকট্রন যদি ব্যবহার করি তাহলে বেগটা এত দ্রুত বৃদ্ধি পাবে, ফলে বেগ বৃদ্ধির সাথে সাথে ভরটা পরিবর্তন হবে, আর ভর পরিবর্তন হলে অনুনাদ শর্ত বিঘ্নিত হবে। ক্লিয়ার? আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে আহিত কণা উচ্চ বেগ সম্পন্ন হওয়ার হলে তার ভরের পরিবর্তন ঘটবে, ভরের পরিবর্তন ঘটলে ওই কণাটির অনুনাদের সম্পর্ক বা অনুনাদ শর্ত বিঘ্নিত করবে। তাই দ্বিতীয় শর্ত হচ্ছে গিয়ে আমরা এমন কণা ব্যবহার করব যাতে বেগটা খুব উচ্চমানের না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ইলেকট্রন ব্যবহার করি না, ইলেকট্রন ব্যবহার করব না। ইলেকট্রন হালকা ভর হওয়ার জন্য বেগটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি পাবে কিন্তু খুব উচ্চ বেগ সৃষ্টি করতে গিয়ে এ ধরনের সমস্যার সৃষ্টি হবে, এবং সেটা যদি ইলেকট্রন হয় ভরটা কম হওয়ার জন্য বেগটা এত দ্রুত বৃদ্ধি পাবে, ফলে ভরের এত দ্রুত পরিবর্তন ঘটবে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে অনুনাদের শর্তটিকে বিঘ্নিত ঘটাবে। ওকে, আচ্ছা, এই সাইক্লোটনকে আমরা কোথায় কোথায় ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে সাইক্লোটনের ব্যবহার দেখতে পাবো? ব্যবহার, আমরা সাইক্লোটনটাকে নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে ব্যবহার কি কি বলবো? এক, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আমরা কি প্রয়োগ করি? উচ্চ গতিসম্পন্ন কণা আমাদের ক্ষেত্রে প্রয়োজন হয়। উচ্চ গতিসম্পন্ন কণা প্রয়োজন হওয়ার সময় আমরা সাইক্লোটনে উচ্চ গতিসম্পন্ন আহিত কণাকে প্রয়োগ করতে তৈরি করি, যার ফলে নিউক্লিয় বিভাজন ঘটাতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অনেক সময় আমাদের ক্ষেত্রে একটা কঠিনের মধ্যে আহিত কণা প্রবেশ করবার প্রয়োজন হয়, কঠিনের মধ্যে আহিত কণার প্রবেশ ঘটাতে গেলে আহিত কণার প্রবেশ, এক্ষেত্রে আমরা সাইক্লোটনের ব্যবহার করি। প্রবেশ ঘটাতে গেলে, কঠিনের মধ্যে আহিত কণার প্রবেশ ঘটাতে গেলে আমরা সাইক্লোটন যন্ত্র ব্যবহার করি। ওকে। 3, আমরা তেজস্ক্রিয়তা যেসব ক্ষেত্রে তেজস্ক্রিয়তা শুরু করবার সময়, তেজস্ক্রিয়তা শুরুর সময় এরকম উচ্চ গতি সম্পন্ন আহিত কণার প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আমরা সাইক্লোটনের ব্যবহার করি। অর্থাৎ সাইক্লোটনের ব্যবহার কোন কোন ক্ষেত্রে বললাম না? নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে, কঠিনের মধ্যে আহিত কণা প্রবেশের ক্ষেত্রে এবং তেজস্ক্রিয়তা শুরু করবার ক্ষেত্রে আমরা সাইক্লোটন ব্যবহার করি। উচ্চ গতি বা উচ্চ গতিশক্তি সম্পন্ন আহিত কণা সৃষ্টির একটি যান্ত্রিক ব্যবস্থা হচ্ছে গিয়ে সাইক্লোটন। সাইক্লোটনের ক্ষেত্রে আমরা দুটো ক্ষেত্র ব্যবহার করে, একটা তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র আহিত কণাটাতে বেগ বৃদ্ধি করতে ব্যবহার করা হয়, আর বেগ বৃদ্ধিতে কিছু লিমিটেশন থাকে, যাতে ওই প্লেটে ত্বরণ সৃষ্টিকারী প্লেটে আবার আহিত কণাটাকে ফিরিয়ে নিয়ে আসা যায়, যাতে বেগটাকে বৃদ্ধি করা যায়, সে কারণে আমরা চৌম্বক ক্ষেত্র ব্যবহার করি। আশা করি সাইক্লোটন ক্লিয়ার করানো গেছে। থ্যাংক ইউ।